শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে আজও যানজট, বেহাল ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও দিনাজপুরের আঞ্চলিক সড়ক। বছরে 8 মাস পর্যন্ত পানিবন্দী থাকে খুলনা ডুমুরিয়া ও ফুলতলায় লক্ষাধিক মানুষ। নদী ও খাল ভরাটি মূল কারণ বলছেন ভুক্তভোগীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের আমলে টিএফআই সেল ও জেআইসি সেলে গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শক ছাড়াও সংশ্লিষ্ট 12টি দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে এই মামলার গ্রেফতাররা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটসের সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে। সময় হলেই জাতীয় নির্বাচনে প্রার্থীদের নাম প্রকাশ করবে উল্লেখ করে আমির খসরু বলেন, সমমনা দলগুলো চাইলে জোট গঠন ছাড়াও 300 আসনে নির্বাচন করতে পারে, এতে কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ নেতার সঙ্গে 3 রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে আমির খসরু বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই। আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে আগামী বাংলাদেশ কীরকম হবে। সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় প্রক্রিয়া এবং নোট অফ ডিসেন্ট নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতার মধ্যেই দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন দলগুলোর মতামত এবং বিশেষজ্ঞদের পরামর্শ সমন্বয় করে এ নিয়ে 2-1 দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দেবে কমিশন। হাসনাইন তানভীরের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 5ম ও শেষ দিনের আলোচনা গতকাল বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়, শেষ হয় রাত 11:15টায়। দীর্ঘ 8 ঘন্টার এই আলোচনায় দলগুলো 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, যেখানে বিএনপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের পক্ষে অনড় থাকে, আর জামায়াতে ইসলামী, এনসিপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয়। গণভোটের প্রশ্নে কি উল্লেখ থাকবে এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন কিভাবে হবে, এসব প্রশ্নের সুরাহা হয়নি গতকালের আলোচনায়। একই দিনে না হয়ে আগে গণভোট হয়ে যাওয়া এবং এই সনদ অনুমোদন হয়ে জনগণের সমর্থিত হয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচনের কিছু বিষয় আনসেটেল আছে, সেগুলো সেটেল করে তার ভিত্তিতে যদি আমরা জাতীয় নির্বাচনটা করি তাহলে এটাই দেশের জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করি। আমরা যদি একটা বিশাল নির্বাচনী
আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। সুতরাং এটাকে আমরা পরিহার করি জাতীয় স্বার্থে। নভেম্বরে বা আর্লি ডিসেম্বর যদি আপনি নির্বাচন করতে চান, আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা, সরকারের সক্ষমতা আছে কিনা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্ন, তারপরে হচ্ছে একই সাথে এর যে একটা ফাইন্যান্সিয়াল দিক আছে, এটা গেল একটা আসপেক্টে। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি দলগুলো। সংবিধান আদেশ দিলে অনেকের এখানে যেহেতু আপত্তি আছে, এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো কিছু হয়ে যায় কিনা, সেই জন্য নামের মধ্যেই এটা স্পেসিফাই করা হবে যে আদেশটার ধরন কি হবে। এই আদেশ শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়নের জন্যই প্রদান করা হবে। আপনারা বিতর্ক করতেছেন এটা সংবিধান আদেশ নাকি অধ্যাদেশ নাকি বিশেষ আদেশ। আমরা যদি এটা একমত হইতে না পারি, তাহলে আপনারা রেফারি হিসেবে আপনাদের এত বিশেষজ্ঞ এত কিছু, আপনারা এটা সমাধান দিয়ে দেন। আলোচনার সমাপনী ভাষণে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বিত করে 2-1 দিনের মধ্যেই আলোচনা করে সরকারকে পরামর্শ দেওয়া হবে। ঐক্যমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, বিশেষত আজকের যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। আগামী 15 থেকে সর্বোচ্চ 17 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হবে বলে আশা করছে ঐক্যমত্য কমিশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। 7 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল 11টার দিকে শেরেবাংলা নগরের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। একটি প্রাইভেট কারে করে মাজারে যান খালেদা জিয়া। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে 2 ভাই মরহুম সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিস ফাতেমা ছিলেন। মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, ম্যাডাম ইচ্ছা প্রকাশ করায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের এই আয়োজন করা হয়। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে ধীর গতিতে চলছে গাড়ি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিশ্ব রোড মোড়ে সংস্কার কাজ চলমান থাকায় যানজট না থাকলেও গাড়িগুলো খুবই ধীর গতিতে যাচ্ছে। কোনো অবস্থাতেই যেন জ্যাম না লাগে, সেজন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিরামহীন কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। গতকাল সড়ক পরিবহন উপদেষ্টা প্রকৌশলীদের কাজে কোনো গাফিলতি পেলে সাথে সাথে সাসপেন্ড করার নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টার নির্দেশনা পেয়ে আজ থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের 12 কর্মকর্তা ঢাকায় অফিস না করে ঢাকা সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কটির আয়তন 38 কিলোমিটার। এর মধ্যে 12 কিলোমিটারই খানাখন্দে ভরা। রয়েছে 135টি বাঁক। এর মধ্যে সড়কের 12 কিলোমিটারই খানাখন্দে ভরা। এদিকে সংস্কারের 1.5 মাসের মাথায় নোয়াখালীর হাতিয়ার নলচিরা জাহাজমারা মহাসড়কটি আবার খানাখন্দে ভরে গেছে। এছাড়া মেরামতের একদিন পরই দিনাজপুরের হিলি বিরামপুর সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার একমাত্র আঞ্চলিক সড়কের চিত্র। মাত্র 12 ফুটের প্রশস্ত 38 কিলোমিটার আয়তনের এই সড়কের 12 কিলোমিটার জুড়েই রয়েছে খানাখন্দ ও 135টি ঝুঁকিপূর্ণ বাঁক। সড়কটির এই ভগ্নদশা এবং অপ্রশস্ততা চলাচলকে বিপজ্জনক করে তুলেছে। ভুক্তভোগীরা জানান 38 কিলোমিটারের এই সড়ক পার হওয়ার কথা 1 ঘন্টায়, তবে এখন সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ঢাকায় বড় বড় ঢাকা থেকে বাস হয়, আমরা আইতে গিয়ে আমরা আপনার যানজটে পড়ে যাই। আঁকা বাঁকা তো আসুই, আর অনেক সময় লাগে, আগে লাগে 1.5 ঘন্টা, অনেক 2 ঘন্টা লাগে। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা জাহাজমারা সড়কটি দেখে মনে হতে পারে এটি দীর্ঘদিন ধরে মেরামত হয়নি, তাই বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এমন খানাখন্দ।
অথচ চলতি বছরের মে মাসে 1,60,00,000 টাকা ব্যয় করে হাতিয়ার একমাত্র প্রধান এই সড়কটি মেরামত করা হয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য ব্যবহার করায় মেরামতের 1.5 মাস পরই আবার আগের চেহারায় ফিরে গেছে সড়কটি। সমস্ত রাস্তাগুলো ভাঙা, ভ্যান গাড়ি চালান জানা, রিক্সা চালান জানা, কত জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার কোনো শেষ নাই। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নজরে আসলে সংস্থাটি ঠিকাদারকে পুনরায় সড়কটি মেরামতের নির্দেশনা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ঠিকাদার নিজ ব্যয়ে এটা মেরামত করে দেবেন আর কি, সেই হিসাবে আমরা তাকে রিমাইন্ডার দিয়েছি। তো সে মেরামত করে দেবে, তার নিরাপত্তা জামানত আমাদের কাছে রক্ষিত আছে, সে এটা মেরামত করে দিলে নিরাপত্তা জামানত সে ফেরত পাবে, নতুবা তাকে নিরাপত্তা জামানত ফেরত প্রদান করা হবে না। এছাড়া দিনাজপুরের হিলি বিরামপুর আঞ্চলিক মহাসড়কটি 24,95,000 টাকা ব্যয় করে মেরামত করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়কটি কার্পেটিং শেষ হওয়ার একদিন পরেই সেটি উঠে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সামনে নাই, ধুয়ে দেয় নাই, কোনো রকমের কোনো কিছু করে নাই, অন্ধকারের মাঝে করে গেছে, আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো করেনি। এই বৃষ্টির কারণে যেহেতু এটা হয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে তো রেকটিফাই করবোই, আর রেকটিফাই যখনই করবো তখন তো ঠিকাদারের বিপক্ষে চলে গেল। শুধু দরপত্র আহ্বান ও সংস্কার নয়, ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে নিয়ম মেনে কাজ করে সেটিও তদারকি প্রয়োজন, নইলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুন্নাইস চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার হাসপাতালের উদ্যোগে রাজধানীর সবুজবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শেষ দিনে আজ দেখা গেছে উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নারী, শিশু ও বৃদ্ধ ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরাও ছুটে যান স্কয়ার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই সেবা নিতে। গরিব অসহায় জনগোষ্ঠীর জন্য আয়োজিত এই হেলথ ক্যাম্পে হসপিটালটির মেডিসিন, শিশু রোগ, গাইনি এবং শ্বাসতন্ত্র বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও। এ মাসে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করবে স্কয়ার হাসপাতাল। অনেকটা উপকার হয়েছে যে আমার টাকা লাগে না এখানে, ঠিক আছে, যে বিনামূল্যতে এমন চিকিৎসা পাইতেছি, এখান থেকে খুব ভালো লাগতেছে। আমাদের মতো গরিব যারা আছে তারা ডাক্তার দেখার পয়সা নাই, সত্যি কথা যেটা। আর স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদের খুব উপকার করছে। আল্লাহ আমার লাখো লাখো শুকরিয়া আমি আদায় করি বাবা, আমার জন্য অনেক উপকার বাবা। অনেকে হয়তো জানতেনই না যে তাদের কি রোগ ছিল, যেহেতু আমরা এখানে ল্যাব ইনভেস্টিগেশনটা দিচ্ছি লাইভ, ওনারা রক্ত দিয়ে 1-1.5 ঘন্টার মধ্যেই জেনে ফেলছেন ওনাদের রোগটা কি এবং চিকিৎসাও পাচ্ছেন। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে যে অন্ততপক্ষে তারা জানতে পারছেন যে ওনাদের রোগটা কি। আমরা হয়তো একটা প্রাথমিক চিকিৎসা আজকে দিলাম, কিন্তু পরবর্তীতে ওনারা এই চিকিৎসাটা নিতে পারবেন অন্য কোনো ডক্টরের কাছ থেকে। পানি নিষ্কাশনে নদী ও খাল ভরাট হয়ে পড়ায় বছরে 6 থেকে 8 মাস পানিবন্দী থাকতে হচ্ছে খুলনার ডুমুরিয়ার ও ফুলতলা উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষকে। স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানালেও গেল কয়েক দশকে স্থায়ী প্রকল্প না নেওয়ায় প্রতি বছর বাড়ছে জলমগ্ন এলাকার পরিধি। মোস্তফা জামালের রিপোর্ট। কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনার ডুমুরিয়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 1940 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মানও বেশ সন্তোষজনক, কিন্তু বছরের 6 থেকে 8 মাস এই বিদ্যালয়ে আসতে গেলে শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় হাঁটু থেকে কোমর পানি, পার হতে হয় ঝুঁকিপূর্ণ বাঁশের চার। বেশ কিছু বছর ধরে চলছে এই অবস্থা। এতে বছরের বড় একটি সময় নিরাপত্তার ঝুঁকিতে থাকে শিক্ষার্থীরা, পাশাপাশি ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমি আসছিলাম সেই সময় পা পিছলামের চারপাশে পড়ে গিয়েছিলাম, আমার ব্যাগটা সব ভিজে গিয়েছিল, তারপরে আমরা আসতে পারলাম না। সব বাচ্চারা ছোট ছোট, কেউ সাঁতরাতে পারে কেউ পারে না, এই জন্য আমাদের প্রতিনিয়ত বাচ্চাদের নিয়ে সবসময় টেনশন থাকতে। এ কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম। কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রায় 8 মাস ধরে ডুবে রয়েছে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার 50টি গ্রামের সড়ক, বাড়ি, ফসলের মাঠ, মাছের ঘের। জলাবদ্ধতায় ডুবে রয়েছে দেবালয়ও। এতে আর্থিক, সামাজিক ও মানবিক সংকটে দিনাতিপাত করছেন এখানে বসবাস করা কয়েক লক্ষ মানুষ। 3 বছর কোনো ধান হচ্ছে না, বিল মাছ দিলাম বাসে চলে গেছে। বাথরুমে বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। দুর্গন্ধর গুতো আমরা দুটো ভাত খাবো তাও খাতে পারি না, চারিপাশে পচানি। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি নিষ্কাশনে 40 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন। অপরদিকে দীর্ঘমেয়াদী স্থায়ী প্রকল্পের প্রয়োজন বলছে জেলা প্রশাসন।
ওটাতে 5টি পাম্প আছে এবং এই রামদিয়া থেকে আমাদের সালতা পর্যন্ত যে চ্যানেলটা আছে এটা 15.5 কিলোমিটার ড্রেজিং করা হবে, ভিতরে খাল খনন আছে। এরকম দীর্ঘমেয়াদী সমাধান যদি আমরা করতে না পারি তাহলে এই জিনিসগুলো চলতেই থাকবে। তো আমরা চাচ্ছি যে কোনো বিষয়ে একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এই অঞ্চলে 30,000 হেক্টর চাষযোগ্য জমি ও জলাবদ্ধতা থেকে মুক্ত করতে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদীর 81.5 কিলোমিটার খননের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 প্রবাসী বাংলাদেশের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলছে শোকের মাতম। নিহতদের 5 জন সন্দ্বীপের সারিকাত ইউনিয়নের এবং বাকি 2 জন মাইটভাঙ্গা ও রহমতপুর ইউনিয়নের। বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। এ কান্না প্রিয়জন হারানোর বেদনায় দিশেহারা স্বজনদের, অশ্রু যেন বাঁধ মানছে না তাদের। বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন 7 প্রবাসী। সাগর থেকে মাছ ধরে ঘরে ফিরছিলেন তারা। পথে দুখুম সিদ্দা নামক এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারানোয় ঘটে দুর্ঘটনা। এ ঘটনায় সন্দ্বীপ ঢেকে গিয়েছে শোকের চাদরে। পরিবারের অভাব মেটাতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দূর প্রবাসে গিয়েছিলেন যে তরতাজা মানুষগুলো, তারাই এখন ফিরবেন নিথর মরদেহ হয়ে। আমারও সত্য 18 দিন আগে বিদেশে গেছে, রিং লই দেনা টানা করি পাশে জায়গা আসতো, জায়গা বিক্রি করে গেছে বুঝছেন। ওনার 2টা হলো মাইয়ার, কিন্তু ফ্যামিলির মধ্যে যুদ্ধ অনেক অভাবী। গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট জায়গার মধ্যে মারা গেছে। সাবধানে একটা মেয়ে আছে 4 মাসের। ওমানে বাণিজ্যিকভাবে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ। নিহতদের 5 জন সন্দ্বীপের সারিকাত ইউনিয়নের, বাকি 2 জন মাইটভাঙ্গা ও রহমতপুর ইউনিয়নের। সরকার ও প্রশাসনের কাছে স্বজনদের দাবি দ্রুততম সময়ে যেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়। আমাদের একটা আবেদন থাকবে সরকারের প্রতি, জবাবি লোকগুলো মারা গেছে, এনে কিছু সরকারের পক্ষ থেকে যেন কিছু অনুদান আসে এবং দ্রুত যেন আমাদের সন্দ্বীপের এই 5টা লাশ যেগুলো দ্রুত চলে আসে। নিহতরা হলেন জুয়েল, আমিন মাঝি, শাহাবুদ্দিন, রনি, বাবলু, রকি ও আরজু। ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ে একমত হয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানায়, অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। ট্রাম্পের এই ঘোষণার পর গাজার বিভিন্ন স্থানে ও ইসরায়েলি জিম্মিদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। চলমান আলোচনায় কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আজ হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। হামজা, সমিত ও ফাহমিদুলদের নিয়ে জয়ের আশা করছেন কোচ কাবরেরা। তবে ব্রাজিল, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে গড়া হংকং দলও বেশ শক্তিশালী। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব পার হওয়ার স্বপ্ন ধরে রাখতে হলে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শেষ দিন অনুশীলনে স্প্যানিশ কোচ হেভিয়ের ক্যাবরার অধীনে দলেই আজই প্রথমবার অনুশীলন করেছেন কানাডার লিগে খেলা সমিত সোম। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে হংকংয়ের অবস্থান 146 আর বাংলাদেশ 184 নম্বরে। হংকংয়ের সাথে এ পর্যন্ত 4টি ম্যাচ খেলে 2টি ড্র, 2টি হার দেখেছে লাল সবুজ দল। সবশেষ 2006 সালে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ ড্র করেছিল। এবারে নিজ মাঠে জয়ের জন্য মরিয়া হামজারা। অনুশীলন ভালো হয়েছে। হংকং শক্তিশালী দল, তারা শারীরিকভাবে এগিয়ে। তারা এই ম্যাচের আগে টুর্নামেন্টও খেলেছে। তবে আমরা ডু অর ডাই মেন্টালিটি নিয়ে মাঠে নামবো। ম্যাচে আমাদের পূর্ণ পয়েন্ট দরকার, ছেলেরা সেটি করার চেষ্টা করবে। Overall preparation has been good and সবাই excited. But we have discussed their weaknesses. But for me, tomorrow যারা খেলবে, they have to show character, they have to show personality. And they have to show courage.
বাংলাদেশে আসার পর দল নিয়ে দুটি অনুশীলন করেছে হংকং চায়না। মঙ্গলবার পুলিশ এফসির মাঠে আর বুধবার ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। হংকং দলে অন্তত 5টি বিভিন্ন দেশের বংশোদ্ভূত খেলোয়াড় আছেন, এর মধ্যে ব্রাজিলের 5 জন। এছাড়া স্কটল্যান্ড, ক্যামেরুন ও স্পেনের খেলোয়াড়ও আছেন। মজা করে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলে ওস্টউড তো বলেই ফেলেছেন, বাংলাদেশের সেরা তারকা হামজা চৌধুরী তার একাদশেই জায়গা পেত না। তারপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। আমরা এখানে ভালো ফুটবল খেলতে চাই, ওদের মাঠে ওরা অবশ্যই শক্তিশালী, তবে আমাদের চেষ্টা থাকবে পয়েন্ট না হারানো। আমাদের প্রস্তুতিটা ভালো, আমরা সুযোগ খুঁজব, যদি সেটা আসে অবশ্যই কাজে লাগাবো। আমরা 3 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে 2-এ হংকং, 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 3-এ বাংলাদেশ, আর শেষে আছে ভারত। আসমাউল মোত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে আজও যানজট, বেহাল ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও দিনাজপুরের আঞ্চলিক সড়ক। বছরে 8 মাস পর্যন্ত পানিবন্দী থাকে খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। নদী ও খাল ভরাটি মূল কারণ বলছেন ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।